আমরা আমাদের আজকে রাত্রিকালীন ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজ পরীক্ষা হয়েছে কনস্টেবল নায়ক থেকে এএসআই বিভাগীয় পদোন্নতি পরীক্ষা 2024। এই 2024-এ আজকে পুস্তক সহ লিখিত পরীক্ষা হয়েছে। পুস্তক সহ পরীক্ষার যে সকল প্রশ্ন এসেছে বিভিন্ন গাইড থেকে এসেছে। আমার গাইড থেকেও কিছুটা এসেছে। আমি নিজের বাহাদুরি দেখার কিছু নেই যে সম্পূর্ণ আমার গাইড থেকে আসছে। তবে যারা আগ্রহী যারা আছে তারা খুঁজলে দেখা যাবে বেশিরভাগ প্রশ্নেই হুবহু হুবহু আমার গাইডে আছে। একেবারে একই রকম আমার গাইডে আছে। এটা এই জন্যই কাজে কাজে আমার গাইড শুধু না, বিভিন্ন গাইডেও এই প্রশ্নগুলো আছে। যাই গাইড মানুষকে অলস করে দেয়, মানুষকে ভালো শিক্ষা দেয় না। তো গাইডের এই জন্য প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে গাইড না পড়লে কিভাবে প্রশ্নটা সাজিয়ে গুছিয়ে লিখতে হয় অনেকের মাথায় আসে না, সে কারণে গাইড পড়তে হয়। তোমরা সবাই ক্যামেরাগুলো বন্ধ করে বসে থাকো, কোনো সমস্যা নেই। যাই হোক, তো আজকে যে পরীক্ষাটা হলো, পরীক্ষাটা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসেছিল, আমার বিশ্বাস যারা ক্লাস করছে গতকালকে তো দেখলাম যে উল্টাপাল্টা কিছু আছে। আজকে কে কি করলো আমরা একটু দেখে নিই। যাই হোক, প্রশ্নগুলো একেবারে কঠিন নয় আবার সহজও নয়। তো প্রশ্ন কঠিনও আসে আবার সহজও আসে। তো আমি এখানে দেখছি এটা কি ল গাইড জানি, কি পদোন্নতি সহায়িকা, তারা দেখলাম আবার প্রশ্ন কি সুন্দর টাইপ করেও দিছে। ভালো কথা। অপরাধজনক নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য লিখুন। তো এখানে আমরা অবশ্যই, আমার গাইডে তো ছিলই, তাছাড়া বইয়ের মধ্যে আমরা অনেকভাবে পড়াইছি। এখানে 299 এবং 300 ধারা দিয়ে দিছে, এই তো। জি স্যার, দুইশো জি স্যার, নিরানব্বই জি স্যার। আচ্ছা। শাস্তিও দিয়ে দিছি স্যার। অপরাধজনক নরহত্যার শাস্তি দেওয়া হয়েছে 304, 304-এর ক, তিনশো জি স্যার। চারের খ। এটাও কিন্তু অপরাধজনক নরহত্যা। আর আহ খুনের শাস্তি দেওয়া হয়েছে 302 কি, সাইফুল জি স্যার, দিছো? জি স্যার, সঠিক জি স্যার, জি স্যার। স্যার। আর তারপরে জি স্যার, এইভাবে। খুনের ব্যতিক্রম আছে, লেখা আছে এতটি। আর অপরাধজনক ব্যতিক্রম আছে কি, আছে না অপরাধজনক নরহত্যার ব্যতিক্রম? জি স্যার। আছে স্যার, 6টা দিছে। যা হোক, যেটা দাও তুমি, ভালো কথা। তাহলে পরবর্তী যে প্রশ্নটা হলো, ক তার চিরশত্রু খকে জব্দ করার জন্য গকে ভাড়া করলো এবং খয়ের পায়ে গুলি করার জন্য গ ককে বলল। গ সুযোগ মতো খয়ের পায়ে গুলি করলে খ মারা যায়। এক্ষেত্রে ক এবং গ এর দায়বদ্ধতা আলোচনা করুন। এখানে একজনকে গুলি করার জন্য বলছে, এখানে কোন ধারায় অপরাধ হবে? স্যার, 113, 302 স্যার। 113, 302 হবে না? 109, স্যার, 302? 111, 302 আর 102, 302। স্যার, এটা একটু কনফিউশন আছে স্যার, 109/302 দিছি স্যার, কারণ হচ্ছে স্যার গুলি করার জন্য বলছে, মারা গেছে আমি স্যার। বলি, 109, গুলি 109 করার হবে স্যার। জন্য, শোনো, গুলি করার জন্য যদি বলে, তা জানা উচিত যে গুলি করলে একটা লোক মারা যাবে। 302। বুঝতে পারছো? এখানে প্রয়োজনদাতা তো 109 হওয়ার কথা, কিন্তু আমরা দেখি আমাদের না স্যার, সঠিক। 113 বলছে যদি জানে যে মৃত্যু হবে স্যার, তাহলে ওই যে সে প্ররোচনাটা দিছে সে জানে মৃত্যু হবে, তারপর যদি মারা যাইলে একশো শোনো তেরো স্যার। শোনো, আমি বলি, একটু দেখতে। আমরা আগে দেখি, হ্যাঁ, আমরা কথা না বলি। আহ 109 ধারার যে বক্তব্যটা আছে আমরা একটু ভালো করে দেখি। 109 বলে বলা আছে, আচ্ছা, মিথ্যা সাক্ষ্য টাক্ষ্য, বিষ প্রয়োগ, ষড়যন্ত্রে বিষ সংগ্রহ করে আনি, এগুলো অনেক কিছু বলা আছে। তুমি কোনটা বলো, 100? 13 113 স্যার। হবে। আচ্ছা, আমরা দেখি আগে 113। ককে গুরুতর আঘাত করিবার জন্য ক খকে প্ররোচনা দেয়। তাহার প্ররোচনায় প্রচিত হয়ে অমুক ককে গুরুতর আঘাত করে এবং ফলে অমর মৃত্যু ঘটে। এক্ষেত্রে ককে প্ররোচনা দিবার জন্য ক যদি জানা থাকিয়া থাকে উক্তরূপ, আচ্ছা, তাহলে খুনের অপরাধে বিহিত দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আমরা কোন ধারা দেবো এখানে? 113/302। স্যার, 111-র ওখানে 111 যে দিছি স্যার। 3 নম্বর উদাহরণটা একটা আছে। হ্যাঁ, রাখো না। কে কোনটা দিছো? আমি দিছি স্যার 113, 302 স্যার, /302। আমরা আর এক, ইয়র আচ্ছা, পরপরাধ 3।
আমরা 111-তে আসি। 111 3 নম্বর উদাহরণে বলা আছে, কি বলা আছে 3 নম্বর উদাহরণে? 3 নম্বর উদাহরণে বলা আছে, ক, মাঝরাতে একটি ঘর ভেঙে ডাকাতি করিবার জন্য, এটা নাকি 111 3 নম্বর উদাহরণ কোথায় পাইলা তুমি? কি সাইফুল, এখানে তো ওই যে বলা গ আছে নম্বর একটি উদাহরণ। ডাকাতি করিবার জন্য প্রয়োজিত করে, ওইটার সাথে এটা মিলবে না। সঠিক উত্তর 113। সঠিক উত্তর 113। 113 হবে স্যার। জি স্যার, 113ই সঠিক স্যার। কি সাইফুল, তুমি কি 111 দিছো? আমি 111। জি স্যার, 111 302। কেন তুমি 111 দিবে এখানে? এখানে তো সরাসরি 111 বক্তব্যটা তো আলাদা। এখানে বক্তব্যটা হলো 111-তে এরকম বক্তব্য নাই। 111-তে বলছে ডাকাতি করার জন্য প্রয়োজিত করা হয়েছে, ডাকাতি করতে গিয়ে মাইরা ফেলছে। তো ডাকাতি করতে গেলে সে মারা হয়, কিন্তু এখানে সে বলছে তাকে গুরুতর আঘাত করতে, পায়ে গুলি করতে, কিন্তু সে গুলি করতে গিয়ে মেরেই ফেলছে। তো গুলি করলে একটা বিষয়, একটা লোক মারা যেতে পারে, এটাই স্বাভাবিক। এই জন্য স্যার গুলি একশো তো তেরো পায়ে করছে নম্বর স্যার। 113 গুলি উদাহরণ তো বলাই আছে। এই যে বলা আছে, ওমকে গুরুতর ভাবে আঘাত করিবার জন্য ক, খকে প্ররোচনা দেয়, তাহার প্ররোচনায় প্রচিত হয়ে ওম খকে গুরুতর আঘাত করে, এর ফলে তার মৃত্যু ঘটে। এক্ষেত্রে ক্ষয়ের প্ররোচনা দিবার জন্য ক যদি জানা থাকে, যেখানে প্রশ্ন যেহেতু বলা আছে তার মৃত্যু ঘটে, এখানে তার কয়ের অপরাধ হবে, অর্থাৎ 113-তেই বলা আছে যে খুনের অপরাধে অপরাধী হবে। আমার কথা বুঝতে পারছো? 113, জি একশো স্যার। এগারো হওয়ার সুযোগ নাই। এখানে গেল অর্ধেক। তাহলে এখানে হবে 113/302, এই তো নাকি? জি স্যার, 113/302। আর কেউ কোনো স্যার ধারা দুইজনের দিছো নাকি ক্ষেত্রে এর তো স্যার, সাথে? আর একজন আছে তো স্যার। কোনটা ধারা? 302 একজন হবে না স্যার, যে স্যার যে ওখানে দুইজনে ভুল কি করলো পৃথক পৃথক আরে তিনশো প্ররোচনা দুই দিতে। শোনো এখানে 302, অপরাধটা হবে তিনশো দুই হবে না। অবলিক 113। একজনের শাস্তি 302/113, আর একজন সরাসরি 302। জি স্যার, জি শুধু স্যার, এটাই শুধু তো বলছি। সেটা যে তো উল্লেখ গুলিটা করতে হবে। একজনের এই শাস্তি, যে মেরে ফেলছে তা তো মেরেই ফেলছে। বুঝতে পারছো? জি স্যার। স্যার। হ্যাঁ। জি স্যার। স্যার আমরা তো ওই 111 দিছি, আমরা কি মার্ক পাবো না স্যার? মনে হয় না। মূলত প্ররোচনাটা এখানে প্রয়োজন। প্ররোচনাটা এখানে প্রয়োজন, নাম্বার পাওয়ার সম্ভাবনা নাই। যাই হোক, ক্রাইম সিন বলতে কি বুঝেন? ক্রাইম সিন ব্যবস্থাপনার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন। এটা কি কোনো ধারা দিছো তোমরা? পিআরবির কোনো বিধি দিছো? 635, 638 দিছি স্যার। কি অন্য কেউ দিছো নাকি? জি স্যার, 635। 635 শুধু। এটাকে বানায় টানায় লেখছো নাকি? জি জি স্যার। স্যার, বস্তুগত সাক্ষ্য স্যার মৃতদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে লক্ষণীয় বিষয়সমূহ কালকেও কিন্তু আলোচনা করছিলাম, মনে আছে তো? সেম স্যার, ওইটাই স্যার। সেম কালকে স্যার স্যার এটা। আঘাতের কি চিহ্ন আছে নাই, এগুলো নাকি? একদম সেম জি স্যার, জি ওইটাই স্যার, শুধু কালকে যেটা ছিল জি সেটাই স্যার। স্যার। আচ্ছা, এখানে সিআরপিসির 174, পিআরবি 299 দিছো, এই তো নাকি? জি সঠিক স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, পুলিশ হেফাজতে থাকা আসামির প্রদত্ত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক? সাক্ষ্য আইনের আলোকে উদাহরণ সহ ব্যাখ্যা দিন। একটা উদাহরণ দিছো নাকি? ক নামক ব্যক্তি পুলিশ হেফাজতে থাকাকালে ম্যাজিস্ট্রেটের সম্মুখে জানায় যে তিনি এই কাজ করেছেন। জি স্যার, দিছি স্যার, উদাহরণ দিয়ে দিছি স্যার। ডাইরেক্ট উদাহরণ চাইছে স্যার। 26 27 হবে। 27 আসবে না, 26 ধারা আসবে। 26ই ভালো মতো দিছি। কথাটা 26-এ বলা আছে, আসামির প্রদত্ত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক? তখনই প্রাসঙ্গিক যখন কিনা আসামি পুলিশ হেফাজতে থাকার কথা বলা হয়েছে, আসামি স্বীকারোক্তি প্রদান করেছে। আবার কেউ 27 দিলেও এখানে 27 দেওয়া নয়, সবাই 26 27 দিছো না শুধু 26 দিছো? স্যার 26 27 জি। 26 27 দিছি স্যার, এখন শোনো, একটা বেশি দিয়ে ফেলেছি। এখানে 26 27 দিলে উদাহরণ কোনটা দিছো, 27-এ না 26-এর? উদাহরণ স্যার দুইটার 26-এ দিছি স্যার। আচ্ছা যাও, যেটা স্যার দাও। আমি শুধু দুইটাই দুইটাই 26 হয়েছে, দিছি, 26 শুধু 26। উত্তর 26 27 দুটাই এখানে। এই প্রশ্নের আলোকে যেহেতু উদাহরণ চেয়েছে, উদাহরণ যদি 27 কেউ দিয়ে থাকে এটা অপরাধ না।
তো মূলত সঠিক উত্তরটা হলো 26 ধারায়। মৃত্যুকালীন জবানবন্দি কে কখন কিভাবে লিপিবদ্ধ করতে পারেন সংশ্লিষ্ট আইন ও প্রবিধানের আলোকে উল্লেখ করুন। তাহলে প্রথমে মৃত্যুকালীন জবানবন্দি, তোমরা কি মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বোঝায় সেটা লেখছো, না কে লিপিবদ্ধ করতে পারেন শুরু করছো? 266 কে লিপিবদ্ধ করে। সেখানে কি সাক্ষ্য আইনে 32-এর 1 ধারা দেওয়া নাই? 32 না এক স্যার, দ্বারা দিছি স্যার 266 32-11। 266 দিছি স্যার। সাইবার ক্রাইম এর সাথে কি 32-এর 1 দেওয়া নাই? না, মৃত্যুকালীন জবানবন্দির সাথে 32 এক দিছি স্যার। যাক। সাইবার ক্রাইম বলতে কি বোঝায় বাংলাদেশের সাইবার অপরাধের ধরন ও মোটিভ সম্পর্কে আলোচনা করুন। এই সাইবার ক্রাইম এটা কি দিছো? এটা তো সাইবার নিরাপত্তা আইনে আছে। স্যার 27 ধারা দিছি সাইবার নিরাপত্তায়। কোন সাইবার স্যার এমনি নিরাপত্তা ধারা দুইয়ের স্যার ধারা খতে দিনি, সংজ্ঞা। আমি তো সংজ্ঞা খুঁজে পাইনি ধারা। পাইছি, কিন্তু এটার কোনো ধারা নাই। দুই অর্ডার স্টেপও পাইছি, কিন্তু ধারা নাই। অপেক্ষা করো। কে কয় দুইয়ের খতে আছে? ধারা দিছি না স্যার, না, ধারা ধারা দিছি না। ধারা দিলে না, কিন্তু পরবর্তীতে আর একটা ধারার কথা বলা আছে মনে হয়। ওই যে স্যার আমার বইয়ের মধ্যে আছে, ওই যে এগুলো দিছি স্যার। হ্যাকিং, এরপরে ফিশিং। আর বই কোথা থেকে নিছো তুমি? এটা স্যার ওই যে এই সাইবার নিরাপত্তা আইন। হ্যাঁ, সাইবার নিরাপত্তা তো আমারও আছে। তুমি কত ধারা হ্যাকিং এর কথা বলছো? এখানে তো রাষ্ট্রীয় কোনো ধারা নাই। অখণ্ডতা, ডিজিটাল ডিভাইসের দূষণ, অপরাধের নিত্য প্রয়োজনীয় অনেক কিছু বলা আছে। তো তুমি আন্তর্জাতিক কোন কোন ধারা দিছো? ওই যে স্যার হ্যাকিং, অনলাইন জালিয়াতি, পরিচয় চুরি, ক্রিপ্টো ধারা জ্যাকিং, মেল। ধারা কোনটা কোনটা দিছো? স্যার এটার মধ্যে কোনো ধারা নাই স্যার। এটা গুলো এই অপরাধগুলো আর কি করলে আর কি বাংলাদেশে এই অপরাধগুলো সংঘটিত হইতে পারে। এটা কার কাছে, তুমি কোথায় পাইছো এটা? লেখক কে এটা? গেজেটে এটা নাই। শোনো, বাংলাদেশে কোন ধরনের সাইবার অপরাধ হতে পারে, এটা হলো অপরাধ বিজ্ঞানের প্রশ্ন, জেনারেল। ঠিক আছে? জি স্যার, এটার মধ্যে কোনো ধারা নাই, অপরাধ বিজ্ঞানের প্রশ্ন স্যার। ঠিকই আছে। সাইবার ক্রাইম এটাই অপরাধ বিজ্ঞানের প্রশ্ন। যাই হোক, তারপরেও এই দুটা প্রশ্ন আসছে তোমাদের কঠিন, তাই না? জি স্যার, একটু কঠিন মনে হলো। দুইটা প্রশ্ন আসছে কঠিন। তারপরে কি লিখতে পারছো তোমরা? জি স্যার স্যার ওই লিখছি স্যার। শেষের প্রশ্নটা বললেন না স্যার? আমি কোনটা? লিখছি স্যার। শেষের প্রশ্ন, বলি স্ত্রীর তোমাকে। অপরাধ আর সাইবার ক্রাইম বলতে কি চাচার অপরাধ। বুঝেন? রাখো আগে। সাইবার ক্রাইম বলতে কি বুঝেন? বাংলাদেশে সাইবার ক্রাইমের অপরাধের ধরন এবং মোটিভ সম্পর্কে আলোচনা করুন। এই মোটিভ এবং ধরন অপরাধ বিজ্ঞানের প্রশ্ন। বুঝতে পারছো? জি স্যার। এটা জি স্যার। অপরাধ বিজ্ঞানের প্রশ্ন, এটার কোনো ধারা নাই, এটা যেভাবে যে বানিয়ে দিতে পারে। উদ্দেশ্য হলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মানুষকে অপরাধ। প্রতারিত করা, মানুষের সম্পদ কেড়ে নেওয়া বা অন্য কোনো অপরাধ সংগঠিত করা। বুঝতে পারছো? জি স্যার। যাও, এটা একটু ভেড়াছাড়া হয়ে গেছে, যে কত নাম্বার পাবা বলা মুশকিল। কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য সমন ইস্যু করতে পারেন? এটা তো আমরা কয়েকবার আলোচনা করছি। কোন কোন ধারা দিছো? স্যার 86, 94। 94, 103-এর 1, 160, 175, 160। লেখছো তো ঠিক মতো? জি স্যার এখন লিখছি স্যার। হুবহু লিখছি স্যার। জি স্যার। একজন তদন্তকারী কর্মকর্তা একটি হত্যা মামলা তদন্তকালে বুঝতে পারলেন যে এজাহারে বর্ণিত ঘটনা মিথ্যা এবং মামলার বাদী প্রকৃতপক্ষে খুনি। এক্ষেত্রে মামলা তদন্তকারী কর্মকর্তার মামলা তদন্ত পদ্ধতি ব্যাখ্যা করুন। তোমরা কি লেখছো এই ধরনের ঘটনায়? 211 ধারায় স্যার চূড়ান্ত মিথ্যা রূপে মামলার মিথ্যা জন্য দাখিল আবেদন করবে করবে। এবং বাদীর বিরুদ্ধে কোন মামলা রুজু করার 302 জন্য ধারা আবেদন করবে। অনুযায়ী, বাদীর বিরুদ্ধে 302 ধারা অনুযায়ী হত্যা মামলা দায়েরের জন্য আদালতে চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা দাখিল করে অনুমতি চাইবে, এই তো নাকি? জি স্যার। আর জি স্যার আরেকটু এইভাবেই লিখছি। আর 211 211 ধারা দ্বারা। স্যার। আস্তে আস্তে, এখানে আরেকটা বিষয় তো আমরা লেখো নাই, যে এই এই ধরনের মামলার ক্ষেত্রে তাকে কিভাবে সম্পৃক্ত করবা কেস ডায়েরিতে, সাক্ষীদের জবানবন্দি কেস ডায়েরিতে নোট জি করতে। স্যার। জি স্যার
জি স্যার। কি আরিফ কি লাগছো? স্যার আমি এটা লিখছি, কেস পারস্পরিক ডায়েরিতে লিখিত সাক্ষ্য, করতে হবে স্যার, বিষয়টা সাক্ষী লিখছি। জবানবন্দি এগুলো এবং স্যার 211 স্যার আর 302 স্যার দিছি স্যার। না না, এটা অত ভালো তিনশো পাই না প্রশ্নটা, তবে স্যার মোটামুটি ভাবে লিখছি। 302 কথা বললে তো হবে না, 211 বললেও হবে না। 211 বক্তব্যটা হলো এখানে যেহেতু সে মিথ্যা মামলা দিছে, তার বিরুদ্ধে তো একটা হত্যা মামলা হবেই। হুম। আর একটা মামলা হবে সে মিথ্যা মানুষকে হয়ে প্রতিপন্ন বাদী, নিজেই অপরাধী একজনকে ফাঁসানোর জন্য এরকম ঘর, তাহলে তার বিরুদ্ধে তো আর একটা মিথ্যা মামলা দেওয়ার কারণে তার বিরুদ্ধে আর একটা মামলা হবে না। জি স্যার। তো এই জন্য এই ধরনের মামলার ক্ষেত্রে পুলিশ কি করবেন? পুলিশ সাধারণত এই ধরনের ঘটনার ক্ষেত্রে পুলিশ চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করবেন, এবং চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, সেখানে ধারা 211 দিবেন। এবং দেওয়ার পর দুঃখিত, 211 না, ধারা কিন্তু ওই হত্যা মামলাই হবে, দিয়ে 211 ধারা অনুযায়ী প্রসিকিউশন দাখিল সহ বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা, বাদীর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের জন্য আপনি অনুমতি চাবেন। কারণ হলো, যেহেতু একই ঘটনা সংক্রান্তে একটা মামলা আগে হয়ে গেছে, তো আদালতকে যদি আপনি না জানান তাহলে তো হবে না। এই জন্য 302 আর 211 হবে। এটা লেখছো তোমরা? জি স্যার, জি স্যার লিখছি লিখছি স্যার। স্যার, জি স্যার। মোটামুটি মানে ভাবে। সিআরপিসির 173 ধারা অনুযায়ী চূড়ান্ত রিপোর্ট দাখিল করবেন। লেখছো না? এটা লিখছি স্যার, এটা জি লিখছি স্যার, স্যার। দেখছি স্যার। আরবি আচ্ছা যাক, 275 লিখেই স্যার। আচ্ছা যাক হয়েছে। আরেকটা এখানে প্রশ্নের মধ্যে আরেকটা আছে, এখানে বলা আছে কয়ের বিরুদ্ধে একটি খুন মামলার সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য পুলিশ কয়ের বসতবাড়ি তল্লাশি করলে কয়ের স্ত্রী খকে সহায়তা না করে। দেখো একটা জিনিস, কয়ের স্ত্রী পুলিশকে সহায়তা না করে, পুলিশ কিন্তু তার কাছে সহায়তা চায় না। এই ফালতু লোকগুলার পিটাইতে হবে, যারা ফালতু লেখে। কারণটা হলো, জি, মানে, এই যে 107। না, আমার কথা শোনো, এটা স্টপ থাকো। যদি প্রশ্নে এরকম থাকতো যে আসামি পলায়ন, তার মানে পলায়ন করার সময় পুলিশ তার স্ত্রী খোয়ার নিকট সাহায্য চায়, তার স্বামীকে গ্রেপ্তার করার জন্য সাহায্য করে নাই, প্রশ্নে কিন্তু এটা বলা নেই। প্রশ্নে বলা আছে দেখো, কয়ের বিরুদ্ধে খুন মামলার সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য পুলিশ কয়ের বসতবাড়ি তল্লাশি করলে কয়ের স্ত্রী খ পুলিশকে সহায়তা না করে স্বামীকে পালানোর সুযোগ করে দেন, পালানোর সুযোগ করে দেন। এখানে কিন্তু বলা হয়নি পুলিশ তার কাছে সাহায্য চেয়েছে। পুলিশ যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করিবার জন্য সাহায্য চান, ক্ষেত্রে সে ব্যক্তি সাহায্য করতে পারবে। আলোচ্য প্রশ্নে কিন্তু সাহায্যের কোনো কথা আসে নাই। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কাছে কাছে 187 আসার সুযোগ নেই, এটা টোটালি 216। সঠিক উত্তর 216। কেউ যদি লেখে যে স্ত্রীর অপরাধটি হবে না 52 ক ধারা অনুযায়ী, তো 52 কথায় বলা আছে সেখানে এই কথাটি 52 ক হলো কি, সংজ্ঞা স্যার। যে সংজ্ঞা আশ্রয় দান কাকে বলে। তো সেই সংজ্ঞাতেও বলছে, স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেয়, স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেয়, তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না। যেহেতু 216-র মধ্যে উত্তরটি লেখা আছে যে স্বামী স্ত্রীর এই ধরনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেখানে 216 আসাই যথেষ্ট। কেউ যদি 52 ক দেয় 216-র সাথে, তাই সেটা তার অপরাধ হিসেবে গণ্য হবে না। আমার কথা কি বুঝতে পারছো? দিছি এটাই। জি স্যার। এখন দেখা যাক তোমরা কতটুক লেখছো, কিভাবে লিখছো, কিভাবে লিখছো এখন। আমি যেভাবে পড়াইছি ওইভাবে, আর যেহেতু তোমাদের বই দেখে, তাহলে তো তোমরা বইয়ের ভাষাটাই লিখলেও কিন্তু ভালো হবে। খালি যদি লেখো যে তার স্বামীর 200 এত ধারায় অপরাধ, তাহলে তো আর হবে না। স্যার ওই বইয়ের মতো করে লিখছি স্যার, প্রথমে সংজ্ঞার শিরোনামটা দিছি স্যার, তারপরে হ্যাঁ, স্যার আলোচ্য প্রশ্নের আলোকে, কি তারপরে ওই জানতে কথাগুলো চাইছো? সংজ্ঞা। লিখে, ওই যে স্যার স্ত্রীর অপরাধ হবে কিনা এটা বলছি, স্ত্রীর 216 ধারার মতো অপরাধ হবে না, ওকে সুন্দর করে দেখে দেখে লিখে। যাক, আর ওই চাচার যে শাস্তি, ওটা 216 ধারার মতো শাস্তি ভোগ করবে। যাক আল্লাহ ভরসা। কালকে আমাদের এএসআই থেকে সাব ইন্সপেক্টর বিভাগীয় পদান্তরে পরীক্ষা আছে। ফারুক, জি স্যার। স্যার। প্রশ্ন সহজই হবে, দুই একটা তো ডানে বামে দৌড়াবে, নইলে তো তোমার মেধা যাচাই করা যাবে না, বুঝতে পারছো? জি স্যার। তো দেখা যাক, হয়তো কঠিনটা তোমাদের ভাগ্যেও তো আসতে পারে। তো আমরা সকল রকমের প্রস্তুতি নিয়ে তো যাবো নাকি? জি স্যার। জি স্যার, তোমাদের অবশ্যই স্যার, সাক্ষ্য সাজেশন আইনের, তারপরে দেবেন। হ্যাঁ, এখন তোমাদের কোনটা জানার ইচ্ছে আছে বলো। এএসআই গ্রুপ, তোমরা যেতে পারো, তোমাদের লেখাপড়া শেষ, কথার আর প্রয়োজন নেই, চলে যাও।
আমরা এদেরকে স্যার নিয়ে ক্রাইম কথা ক্রাইম সিনটা কত কত ধারা হলো? 635 আর কত? কত কত সাইফুল? স্যার 635 দিছি পিআরবি। ওই যে ক্রাইম গুরুত্ব ছেড়ে, বলেছে স্যার। আরে বাবারে ঘি ঘাটে ঘানলা, তুমি কত দিছো বই দেখে, তোমার মনে নাই? স্যার আমি 635 দিছি স্যার। তা বাস হয়েছে। অনেক জনা বলছে 638 হবে। 635-এ কি বলছে আমার দেখতে হবে, এই জন্য তো প্রশ্নটা উত্তর দেওয়ার আগে তুমি বই পড়ে দেখো নাই, তোমাকে দেখতে হবে যে বইয়ের মধ্যে কি আছে। আর আমরা যেটা বলতেছি, আমরা তো তোমাদের কথাই শুনতেছি যে তোমরা সঠিকটা দিছো, তাই না? আমরা দেখি, দেখতে সমস্যা কোথায়। জি স্যার। আলোকচিত্র সংস্থা দায়িত্ব 635, তো এটা তোমার না। 635 তো উত্তর হবে না। উত্তর হবে কিভাবে ছবি তুলিতে হবে, 638 তো হবে না। তা তুমি কিভাবে ক্রাইম সিনের কথা বলছো? কি কি বুঝে কি বলে? বই থেকে পড়ি। আলোকচিত্র সংস্থা এখানে বলা আছে কি, একটি আলোকচিত্র সংস্থা বিভাগ সঙ্গে সঙ্গেই প্রশিক্ষিত আলোকচিত্র কি হবে, অপরাধীদের কিভাবে ছবি নিবে, কোন জায়গায় ছবি নিবে। আর বলা আছে কি ক্রাইম সিন। ক্রাইম সিন কত? ক্রাইম সিনও তো তোমার মনে হয় পুলিশ হেডকোয়ার্টার্স এর বইয়ের প্রশ্ন। কি আরো চিন্তা পুরো তৃতীয় অধ্যায়টা পুরো ক্রাইম সিন আলোচনা। কততে আছে রে? পুলিশ হেডকোয়ার্টার বইয়ের স্যার 21 পৃষ্ঠায় স্যার ক্রাইম সিন ম্যানেজমেন্ট একটা এটা তো বললাম, আমি তো টেস্ট বুঝতে পারছি, স্টার্ট এটা আছে তো স্যার। পড়াইছি আমি এর আগে। এই যে ক্রাইম সিন কি, এটা স্যার কোনো ধারা হবে না স্যার, এটা ধারা হবে না। এটা কোনো ধারা হবে না। এরা তো দিয়ে দিচ্ছে পিআরবি। ক্রাইম সিনের অর্থটা হলো, ক্রাইম সিন ক্রাইম কি, মানে কি ক্রাইম সিনের অপরাধ, সিন গুরুত্ব, মানে দৃশ্য, অপরাধের দৃশ্যাবলীর কথা বলা হয়েছে। অপরাধের দৃশ্যবলী কিভাবে কি করবে পুলিশ, কিভাবে সংরক্ষণ করবে, আর এই ছয়শো সমস্ত পঁয়ত্রিশ বিস্তারিত আলোচনা। এটা ক্যামেরাম্যান কি দাবে দায়িত্ব, কিভাবে একটা মানুষের ছবি তুলতে হবে, ওইটার এটা এক হলো। আমার কথা কি বুঝতে পারছো? আমরা তো হুমারে দিলাম যে 635, এটা কোনো ধারা নাই। স্পষ্ট বলা আছে যে ক্রাইম সিন কাকে বলে। বলছে ক্রাইম সিন বলতে ঘটনাস্থল এবং অপরাধটির সাথে সংশ্লিষ্ট সম্ভাব্য সাক্ষ্য প্রমাণ থাকতে পারে এমন কোন স্থানকে বোঝায়। ক্রাইম সিন শব্দটি কোনো ব্যক্তি, বাড়ি, ঘর ইত্যাদি দূরবর্তী কোনো স্থানে অন্তর্ভুক্ত হতে পারে, অর্থাৎ অপরাধ সংশ্লিষ্ট আলামত সাক্ষ্য প্রমাণের প্রাপ্তির স্থান সমূহকে ক্রাইম সিন বলা হয়। কি সাইফুল, মন নাই? জি জি স্যার, ওইভাবেই লিখছি স্যার, যে ঘটনাস্থলে যেসব বস্তু বা দৃশ্য আলামত পাওয়া যাবে এগুলো কি ক্রাইম সিন মালিকুল, হবে। তুমি কি লেখছো, এটা এরকম লেখছো? আমি ওইটা ওইভাবে লিখছি, কিন্তু কিন্তু তার, ধারা দিছি 635। আচ্ছা যাক, এগুলাতে ধারা না দিলেও নাম্বার পাওয়া যাবে। তারপরে কি প্রশ্ন আসছিল, ক্রাইম সিন ব্যবস্থাপনার গুরুত্ব আসছিল নাকি? জি স্যার, ওইটাও দিছি 635। সংরক্ষণ। কিভাবে সংরক্ষণ করবা সেটা কি, যে ক্রাইম সিন ব্যবস্থাপনার গুরুত্ব বা ক্রাইম সিন কিভাবে সংরক্ষণ করা হবে, সেটা কোন জায়গায় দিছো? সেটা কি এইগুলা লিখে দিছো, এই লেখাগুলো যে ছয়শো মামলা তদন্তের পঁয়ত্রিশের লেখা। হ্যাঁ? 635-এর যেটুকু আছে ওইটুকু লিখছি স্যার। ও অর্ধেক খান ছবি তুলতে হবে না হয়তো এটা না। এখানে বলা আছে মামলা তদন্তের সাফল্য নির্ভর করে সঠিকভাবে ক্রাইম সিন ব্যবস্থাপনার উপর। ক্রাইম সিন অপরাধ সংগঠনের বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত করা। ক্রাইম সিন হচ্ছে সর্বাধিক বস্তুগত আলামত প্রাপ্তির উৎসস্থল। এইভাবে লিখতে হবে। যাও, যেটা লেখছো লেখছো, আর করে লাভ নেই বোধহয়। পুস্তক সহ বই, মানে পুস্তক সহ পরীক্ষা, আমি বলছি না যে পুস্তক সহ পরীক্ষায় তোমাদের সমস্যাটা বেশি হয়। হুম, যাও। স্যার, হ্যাঁ, আমাদের আমাদের জন্য খসড়া মানচিত্র থেকে কোনো প্রশ্ন আসতে পারে কি? খসড়া আচ্ছা শোনো, মানচিত্র। খসড়া মানচিত্র সূচি, এটা পিআরবি কত, 273। আচ্ছা শোনো, খসড়া মানচিত্র সূচি, আমি যদি বলি খসড়া মানচিত্র সূচি বা সূচিপত্র বলতে কি বোঝায়, বা ঘটনাস্থলে খসড়া মানচিত্র সূচি, অর্থাৎ একটা ঘটনা যেখানে ঘটে, এই ঘটনাস্থলের যে বর্ণনাটা লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ এই অঙ্কন যে করা হয়, আর্ট করা হয় ঘটনাস্থলে, এটি হলো ঘটনাস্থলের খসড়া মানচিত্র সূচি। অর্থাৎ কিভাবে ঘটনাটা, মানে কোন স্থানে ঘটনাটা ঘটেছিল, বুঝতে পারছো? এটি জি হলো স্যার। পিআরবি 273-এ আছে। এটা তোমাদের প্রশ্ন, তোমাদের কালকের পরীক্ষা সহজ হবে, পরের দিনে একটু উল্টাপাল্টা আছে। তো তোমাদের বিষয়টা আমি বলি নেই, তোমাদের একটু আহ, বুঝতে হবে। যেমন এরা সময় ছিল কিন্তু ভালো করে ভালো করে দেখতে পারতো, বুঝতে পারছো?
যেমন পুলিশ হেডকোয়ার্টার্স এর অপরাধ তদন্ত নির্দেশিকা, এটা কি নিয়ে যাওয়ার জন্য নিষেধ ছিল? জি স্যার, ওটা দিতে দেয় না। নিতে দেয় না। না দিলে কিছু কিছু ক্ষেত্র আছে, এখানে পড়তে হবে তোমার। হ্যাঁ, যখন দেখলা ধারার সাথে মিলে না, তখন তোমার ওই ওই লেখাটা বাদ দিতে হবে। তুমি তো ধারা দিয়ে দিছো, তাই না? যাই হোক, দেখা যাক। আচ্ছা, পুলিশ অফিসার, এখন তোমাদের কি জানার আছে বলো আমাকে। হ্যাঁ হ্যাঁ, কি আছে বলো। স্যার, আমার একটু জানার আছে। হ্যাঁ বলো, অবশ্যই বলো। স্যার, অসদাচরণ বলতে কি বোঝায় এটা? আচ্ছা শোনো, অসদাচরণ সম্পর্কে আইনে আমরা সুনির্দিষ্ট স্যার কোন করে ধারা কোনো কোন আইনে ব্যাখ্যা দেওয়া হয়নি, বুঝছো? অসদাচরণ? অসদাচরণ তো বললাম তো আমি। হ্যালো। এই অসদা এখানে শৃঙ্খলা এবং আপিল বিধি, সেখানে অসদাচরণ সম্পর্কে বলা হয়েছে যে একজন সরকারি কর্মকর্তার পক্ষে অনুচিত কাজগুলোকেই অসদাচরণ হিসেবে গণ্য করা হয়েছে। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশটাও কিন্তু অসদাচরণের শামিল হিসেবে গণ্য করা হয়েছে। কি ইমরান, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ, 1985 সালের আপিল ও শৃঙ্খলা বিধিমালায় ওখানেই 2 এর বলা খ আছে, কিন্তু অন্য জায়গায় নাই, ও সেখানেই বলা আছে অসদাচরণ কাকে বলে। যেমন সরকারি চাকরি আইন 2018, সেখানে কিন্তু কোনো ফারুক, তোমরা কিন্তু সরকারি চাকরি আইনটা ভালো করে পড়ে যাও। আর তোমাদের প্রশ্ন হলো কে কি অপরাধ করলো, ব্যাখ্যা দিন। ছোট ছোট প্রশ্ন আসবে, সংখ্যা বেশি, প্রশ্ন আসবে ছোট ছোট। ঠিক আছে? স্যার। তো অসাধারণ, তাহলে স্যার আমরা অসদাচরণ, ধারা দেবো এটাই না? অসদাচরণের যে ধারা, এটা 2-এর কত জানি আছে, দেখতে হবে শৃঙ্খলা আপিল বিধিতে, তাই না? দুইয়ের খ, দুইয়ের খ স্যার। দুইয়ের অসুবিধা খ। নেই, ওখানে একটা দিলে হলো। এখানে আচ্ছা, ঠিক আবার আছে। অন্য আইনেও আছে, অন্য আইনেও অসদাচরণ সম্পর্কে বলা আছে, কিন্তু শৃঙ্খলা আপিল বিধিতে ওখানে ভালো করে উল্লেখ করা আছে। হ্যাঁ ফারুক, কিছু বলবা ফারুক? না, আজকে কোনো আর ক্লাস নাই। এটিএসআই টিএসআই ক্লাস, এটিএসআই টিএসআই আগামীকাল সকাল 7টায়। এটি কি জানি বলতে চাইছিলাম, ও, এটিএসআই টিএসআই তারা অবশ্যই আগামীকাল সকাল 7টার সময় তোমাদের গ্রুপে চলে আসবে, ঠিক আছে? আর যারা জি স্যার। এএসআই, বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি স্যার। তোমরা নিজেরাই গ্রুপে মেসেজ দিয়ে দিবা। জি আর স্যার। আর যারা এএসআই পরীক্ষা আছে তাদের উদ্দেশ্যে বলছি, প্রশ্ন খুব শর্ট। ফারুক, জি স্যার। তুমি শুধু শুধু প্যানেল কোডের 96 থেকে 106 দেখবা, প্রয়োজনার অধ্যায়টা দেখবা, প্রায় 7 থেকে 119 পর্যন্ত দেখবা, ঠিক আছে ফারুক? এখানে জি স্যার। প্যানেল কোডের ওখানে দেখবা, আর প্যানেল কোডের এদিকে কিছু নাই, সিআরপিসি দেখবা। এই প্রশ্ন আসে নাই, কিন্তু সিআরপিসি তোমার প্রশ্ন দেখতে হবে। আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে পুলিশ কি কি ব্যবস্থা নিতে পারে। পিআরবিতে দেখবা পুলিশ কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহার, দেহ রক্ষার কথা তো বললামই, এগুলো আসবে। সাক্ষ্য আইনে তোমরা 118-19 দেখবা, 118-19, 137, এগুলো তোমাদের জন্য। মাদকের প্রশ্ন তোমাদেরও আসতে পারে, কে কখন মাদক দ্রব্যের দোকান বন্ধ করতে পারে। আর যেহেতু তোমরা সাব ইন্সপেক্টর, মাদক দ্রব্যের তোমাদের 33-34 তোমরা দেখবা, মানি লন্ডারিং আইন দেখবা, ঠিক আছে? অর্থাৎ জি এখন স্যার। শুধু এখন শুধু রিডিং পড়ে যাও, দেখবা ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবা। প্রশ্ন জি স্যার। কমপক্ষে 5 মিনিট প্রশ্নের উপরে নষ্ট করবা, কোনো বিষয় না। তাহলে দেখবা আমার বকার থেকে শুরু করে আমার কথাগুলো সব মনে হবে। কিন্তু প্রশ্ন পাওয়ার পরে যদি ভুল করে বসলো, যেমন এই যে দেখো, সাইবার ক্রাইম, আর এখানে সাইবার ক্রাইম আর ওখানে সাইবার অপরাধের দণ্ড, দুইটা কিন্তু এক না। বিষয়টা কি বুঝতে পারছে ফারুক? এরকম হতে পারে। হ্যাঁ, ছোটখাটো প্রশ্ন, তোমাদের কি বলার থাকলে তোমরা বলতে পারো। না স্যার, তাহলে আপাতত বলবো না কিছু সবাই স্যার, চলে তাহলে এগুলো যাও, আমরা সবার করবো। জন্য ক্লাস ছুটি। আগামীকাল সকাল 7টায় এটিএসআই টিএসআই রা তোমাদের গ্রুপে ক্লাস হবে, সবাই চলে আসো, ঠিক আছে? জি স্যার। সবাই ভালো থাকো। আর যে কথাটা বলছি, ফারুক, আবারও ফারুক, ইমরান, জি স্যার। শহীদ, রাশেদ ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, ঠান্ডা মাথায় স্যার, বুঝে শুনে পরীক্ষার উত্তর দিবা। পরে এসে যেন বলো না যে স্যার ভুল করে ওইটা দিয়ে আসছি, এই কথাটা বলা যাবে না।
সব তোমাদের ইনশাল্লাহ স্যার জানার চেষ্টা মধ্যে করবো। আসবে। যদি হ্যাঁ দেখো, পুলিশ তদন্ত, অপরাধ তদন্ত সহায়কের থেকে যদি কিছু প্রশ্ন আসে, যদি তোমাদের মুখস্থ না থাকে সেটা বিষয় আলাদা। কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে এই প্রশ্নটা কি, এটা কি উত্তর। তুমি চেষ্টা করবা যেটা আগে সহজ পড়ো সেটা আগে লিখবা। নিজের যতটুকু পড়ো ততটুকু আগে লেখার পর আরেকজনের সাহায্য সহযোগিতার জন্য চেষ্টা করবা। বুঝতে পারছো? জি স্যার, জি ঠিক আছে। আগে তোমার আগে পিছে কি আছে তার সাথে আগে কথা বলে নিবা, যে শোনো এই পদ্ধতি করব, কোনো সমস্যা নেই, আমরা একজনে আরেকজনকে সাহায্য করব, কিন্তু আগে যেটা আমরা পারি তারপরে আমরা সাহায্য করব। পুরোপুরি তো দেখার সুযোগ নাই। ধারা দিয়ে মুখের মধ্যে একটু কথাটা বলে দিল, বাকি কথাটা তোমাদেরকে লিখতে হবে। কিন্তু কোনো অবস্থাতে কোনো নকল করা যাবে না, অসৎ উপায় অবলম্বন করা যাবে না। যারা আমার ভিডিও শুনবে, আমাদের এএসআই তো বেশি মনে হয় নাই, কয়েকজন এখানে আছে, 4 জন তোমরা আছো। যাই হোক, তারপরেও আমি অনুরোধ করব সবাই আজকে শুধু পুলিশ হ্যান্ডবুকের ওই ব্যাখ্যা যেগুলো আছে সেই ব্যাখ্যাগুলো পড়ে দাও, ঠিক আছে? ইমরান, স্যার। সবাই ভালো থাকো, জি স্যার। সবাইকে আল্লাহ হেফাজত করবে, সবাই সবার জন্য দোয়া করবা। ধন্যবাদ সবাইকে।